একটা ক্যামেরা দেখলাম, আমার তো মাথা ঘুরে গেছে, আমি তো ওটা কিনবো। আপনার লাইকা সে একটা আনছে ডিলাক্স 25,400 জুম। আপনার মানে আর মজার ব্যাপার কি জানেন, জুমটা এরকম না আমাদের ভিডিও ক্যামেরা যেমন স্লো একটা ডায়নামো দিয়ে যেভাবে আগায়, ঠিক একইভাবে জুম ইন জুম আউট করা মানে অসাধারণ হবে। শুধু শুরুটা ধাক্কা লাগে, যেহেতু মেকানিক্যালি শুরু করতে হয়, কিন্তু আদারওয়াইজ পরের মুভমেন্টটা অসাধারণ। শুরু ধাক্কা লাগলে তো আমার চলবে না, ওইটাই আমি ওইটাই শুধু দেখছি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা কি বলবে, আমার হালকা এই যে আমার একটা ওজন টানতে যে আমার ঘাট টাট সব ব্যথা হয়ে যায়। আমি বললাম যে সে আমার মার্চে, সে মার্চে যাচ্ছে আবার আমেরিকা, আমার একটা ক্যান ইউ ইমাজিন আমাদের 81-এ ইএনজি ক্যামেরাগুলি আসছিল, ওজন কত ছিল? আমি যে থমসন ব্যবহার করছি অ্যারাউন্ড আপনার 16 to 18 কেজি ছিল। কত এটা থমসন কত? তুমি থমসনের কত? থমসনের উপরে এসপিএইচএস না, হ্যাঁ এসপিএইচএস থমসনের উপরে আমার ওই যে এডি ব্যাটারি লাইট, হ্যাঁ সেটা। তারপরে তুমি যে দুইটা 20 গজ ভিডিও ক্লিপ কেবল, 4-5টা ব্যাটারি, 10টা ক্যাসেট, এটা প্রধানমন্ত্রীর সাথে দৌড়াইছে বিদেশে। এই মনে হয় এখন তো লাইট কত ইজি হইছে, এখন তারা এখন মানে 30 কেজির মতো দৌড়াতাম প্রধানমন্ত্রীর পিছনে। এখন এরকম ছোট ক্যামেরা 170 ক্যামেরা নিয়ে বলার টাইম হয়ে যায়, এই সিস্টেম নাই। আচ্ছা এই টিউবলাইটটা এই কালার কাস্ট করতেছে। এই ওই লাইটটা জ্বালা দিবে নাকি? ঠিক আছে চল। আচ্ছা শুনো, 81-এ আমার হঠাৎ করে আমাকে মোস্তফা কামাল সৈয়দ ডাকলেন, ডেকে বলতেছেন হ্যাঁ জিয়া রহমান, সেক্রেটারি আরাফাত, 3টা রাষ্ট্রপতি, হ্যাঁ, যে তাদের কাভারেজ তোমার দায়িত্ব। আমি প্রডিউসারকে কয় কিচ্ছু না, সব তোমার। চিন্তা করে দেখো, বিটিভির ইজ্জতের ব্যাপার, সেখানে আমি ওয়ান ম্যান শো, এবং প্রথম লাইভ টেলিকাস্ট। শুধু ক্যামেরাটা মানে 18 কেজি, সিএনজি ক্যামেরা 18 কেজি। মানে গল্পটা পরে ডিটেলস শুনো আরেকদিন, শর্টে বলি। কিন্তু টেপ তো ওই যে বিসিএন টেপ, ওই যে বড়গুলো না না, ইএনজি 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 আচ্ছা, ইএনজি কেবল কেবল অভিভ্যানে। তখন ভিসিআরও নাই, অভিভ্যানের অভিভ্যানটা পোর্টেবল ভিসিআরটা পিছে থাকতো, অভিভ্যানে থাকতো আর কি। না 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 না, ফিল্ডে ফিল্ডে যদি তুমি রেকর্ড করো, হ্যাঁ রেকর্ড না, কিন্তু আই এম টেলিং অ্যাবাউট লাইভ টেলিকাস্ট। সেটাই। ওইটাই প্রথম কালার লাইভ টেলিকাস্ট বিটিভি। কালারে এর আগে লাইভ টেলিকাস্ট হয় নাই, বুঝছো? এখান থেকে একটু বেসটা বলে রাখি, এটা তোমাদের মতো কাজে লাগবে। মানে প্রত্যেকবার বিটিভি বকাবকি শুনে যে কমিউনিকেশন গ্যাপটা কোথায়, কেন কেউ ধরতেই পারে না, এবং তারা জুনিয়র লেভেলের অফিসাররা বকাবকি করে, আমার সিনিয়ররা বকাবকি শুনে। তো আমার ভিতরে একটা ইয়ে কাজ করছি, সিনিয়রদের এইভাবে গালাগালি করে, বকাবকি করে, কারণটা কি? তো এই সবার একটা গ্লাস থাকবে পানি, সব একটা গ্লাস লাগবে, গ্লাস নিয়ে এটা আমি আর খেতে পারি না, দেখছো? এই বোতলটা আর খেতে পারি না। এই হাত তো চলে গেছে, এটা এখনো যাচ্ছে, এটা চলে গেছে এখন, কিন্তু এটা সত্যি ঠিক আছে, কিন্তু এটা পারি না। তো কি তোমার আমি বিটিভির গাড়ি নেই, বিটিভির গাড়ি নেই, আমার নিজের গাড়িতে আমি টোটাল, কিন্তু আমি কিন্তু ফিল্মে চলছি যখন দিদার দেখছে, আই ইউজ টু মুভ লাইক এ হিরো। সো আমার গাড়ি তো মানিক মিয়া অ্যাভিনিউতে হলো তোমার চওড়া রাস্তা বলে 200-300 ফিটের, আরো বেশি, পুরাটা আর কি, কোনো ডিভাইডার ছিল না। সংসদ ভবনের এই যে দক্ষিণে পুরা মানিক মিয়া রাস্তা, ফুল স্পিডে আমি তো প্রচন্ড রাত চালাইতাম। তো কি মানে মাঝামাঝি গিয়ে দেখি যে একটা ইয়ে দেখা যাচ্ছে, কি জানে বলে, মানে ওই যে সামনে লাগানো আর কি, ওইখানে এই গাড়িটা মোরলেস একটু হার্ড ব্রেকিং করে টার্ন নিচ্ছি, যে আওয়াজ করে উঠছে চাকায়,
করে গিয়ে বাস ওদের পাশে গাড়ি রাখছি, রেখে গাড়িটা লক করে চাবি দিয়ে বাড়ি আসছি। এটা তো অবাক হয়ে গেছে, এরকম হ্যাঁ হ্যাঁ ঠিক এরকম, মানে কে এরকম একটা বাচ্চা ছেলে, তোমার 81-এ, আমার বয়স 30 হয় নাই, 28। ওকে, নেমে আমি ওইখান দিয়ে বলতেছি যে আই ওয়ান্ট টু মিট ইউর চিফ, মানে 90-এর চিফ হলো তখন জেনারেল শামসুজ্জামান। তারা একটু অবাক হয়ে গেছে যে প্রচুর আই এম ফ্রম বিটিভি এন্ড আই ওয়ান্ট টু মিট ইউর চিফ। তো বাচ্চা ছেলে বিটিভি রিপ্রেজেন্ট করতেছে, চিফরে চায়, আমাদের লাগে কথা নাই, ব্যাপারটা কি? আমি ওনার সঙ্গে বসে শর্ট করে ফেললাম জিনিসটা, একটা রিহার্সাল দেখলাম, দেখে বুঝলাম যে তারা বেসিক্যালি চাচ্ছে ফিল্মের শট। তারা ওয়ার্ল্ড ফেমাস সব ফিল্ম দেখছে। স্যার, আপনারা যা চাচ্ছেন দ্যাট ইজ ফিল্ম, দ্যাটস নট টিভি। এবং ওই এক একটা ফিল্ম শুট করতে বাজেট জানেন এবং জানেন, আপনারা তো আপনারা কি করে এটা আশা করেন? টেলিভিশন এন্ড ফিল্ম ইজ ডিফারেন্ট মিডিয়া। তারপরে আমি যেহেতু ফিল্মের লোক, আমি চেষ্টা করব যতখানি ফিল্মিক টাচ দেওয়া যায়। তো গ্রুপটা কনসিস্ট করার জন্য কথা বলবে, সবার একটা ও আচ্ছা, ও তাহলে একটা করো, এগুলো ঘুরাই দিতে পারো, অনেক অনেক ওদিকে আমার ব্যাক লাইট খুব খারাপ, ওদিকে জানলা। আচ্ছা তাহলে না ম্যানুয়াল, আচ্ছা তাহলে এখান থেকে ঘুরে দাও। আলোকচিত্রের জীবনটা আপনার কিভাবে আসলে শুরু? এখানে চলে যাও। আমার ফটোগ্রাফি শুরু 69 সালে, 69। ওকে, 69-এ আমার মেজ বোনের বিয়ের ছবি তোলা দিয়ে শুরু। সেটাও ধার করা ক্যামেরা, আমার হাউস টিউটার পাশে পড়াইতেন, আমি তখন ক্লাস 9-এ। ওনার একটা 35mm ক্যামেরা, এই টাইপেরই, পিকচার টাইপেরই, এরকমই 30, 60, মানে হ্যাঁ এক্স্যাক্টলি এই টাইপের একটা ক্যামেরা। হ্যাঁ, উনি আমাকে রিল ভরা শিখিয়ে দিলেন। তারপরে এক কথায় ওইটা দিয়ে আমার ফটোগ্রাফি শুরু। তো 71-এ, আর আমার বাসায় আমার বড় ভাইয়ের একটা ক্যামেরা ছিল 120, হেলমা অটো, রোলিফ্লেক্স টাইপের। রোলিফ্লেক্সটা একটু কস্টলি, হ্যাঁ, আর হেলমা অটোটা হলো তোমার একটু কম দাম। এগুলো হলো 120, এগুলো নেগেটিভ সাইজটা হলো 6x6 cm। তো 12টা ছবি। তো 12টা একটু এক্সপেন্সিভ আমার মানে ছাত্র অবস্থায়। তারপরে 70-এ আমি পাড়ায় সবার ছবি তুলে বেড়াই। হ্যাঁ, এর মধ্যে এবং তুলি যে তাদের কাছ থেকে, মানে কারোর ক্যামেরা নিলাম কিন্তু তাকে আমি ছবি তুলে দিচ্ছি, ওকে, অথবা কারোর কাছ থেকে এক রিল ছবি তোলার খরচটা নিলাম কিন্তু লাস্টের 6টা আমার মতো তুলি, মানে তাকে 30টা দিচ্ছি, 6টা হলো আমার পারিশ্রমিক, আমার পারিশ্রমিক। তো এইভাবে আমি কিন্তু মানে পরিচিতদের মধ্যে ছবি তুলে বেড়াচ্ছি, কারণ আমার নিজে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই। আব্বা পছন্দ করেন না যে তুমি ডাক্তারি লাইনে যাও বা ইঞ্জিনিয়ারিং লাইনে যাও, মানে যা পয়সা লাগবে আমি দিব, তুমি ফটোগ্রাফি টোগ্রাফি না। তো তাহলে কি এই কাজগুলো আপনাকে গোপনে করতে হতো? না, গোপনে না, গোপনে না। যেহেতু পছন্দ করতেন না, কাজে উনি খরচ দিতেন না। হ্যাঁ, যেমন এখানে একটা ঘটনা হয়েছে, আমরা 70-এ ইয়ের জন্য কি বলে ইয়েতে
এই মাঝে মাঝে স্টিল তুলিস, হ্যাঁ একটু 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 কাছে এসে তুলে আবার যায়, একটু কাছে থেকে তুলবি একটা। তো যেটা তোমার হাতে নিয়ে একটা ক্লোজ তুলে রাখ না, ওই যে না ওর থেকে না, ওর এইটা মোবাইলটা নাও, বাচ্চা এখানে 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 দিদা দু একটা ক্লোজ না মানে এটার জন্য, মানে ও কাছে আসতে ভয় পাচ্ছে, বুঝতে পেরেছি? তো বলো কি যাবো আমরা কক্সবাজার, ক্লাস 10 পুরা স্কুল থেকে নিয়ে যাবে। সো 120-তে এক একটা রিল বোধহয় ছিল 4 টাকা, দাম 4 টাকা, 4 টাকা করে 70-এ। তো আমি 4 টাকা করে এমনিতেই ওই আব্বা স্টেশনে টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু ওই 4 টাকা করে কতগুলি রিল কিনবো। কিন্তু 35-এর সুবিধাটা হলো রিফিল আবার পেতাম আমাদের পাড়ায় ইয়ে ছিল এই না, এই পাড়াটা কিন্তু একটা কালচারালি পলিটিক্যালি প্রচণ্ড ডেভেলপ ওই আলাপ পরে। তো আমাদের পাড়ায় একজন ডিএপিতে চাকরি করতো, ওই বাবু মামা বলে উনি ডিএপিতে চাকরি করতেন, উনি আমাকে ফ্রি ফিল্ম দিতেন। সো আমি খালি ক্যাসেটে ভরা, সো ওনার কাছ থেকে আমি ফিল্ম, অথবা অনেক সময় ক্যাসেট দিলে আমি ঘুরে নিয়ে এসেছি। সো 35টা আমি ফ্রি পাচ্ছি, হ্যাঁ। আর তো যাদের ছবি তুলবো তাদের কাছ থেকে প্রিন্টের পয়সা পেয়ে যাবো। আবার আমি প্রিন্টেও কিন্তু ইয়ে করি, কি বলে পয়সা পাই বাচ্চাইতাম কিরকম, তোমার এই এক একটা প্রিন্ট ছিল তখন B2 সাইজ বলতো 35 পয়সা করে। তো ওই এই প্রিন্ট করাইতাম, ওর পরে একজন আরেকখানি লোক ছিল, ক্যামেরা শেয়ার করে একটা দোকান ছিল। তো ওই আঁকাখানি তোমার কাছে আমি এটি শেখার জন্য তার ছবিও ধুয়ে দিতাম, হ্যাঁ। মানে আমার ছবি প্রিন্টের নামে ঢুকলাম তার কাছে, কিন্তু তার ছবি আমি কাজ করতাম, ওই রাস্তার কিনারে ছবি তুলছি। আমার এই অভিজ্ঞতাই কল্পনা আজকের ছেলে রাস্তার কিনারে ছবি দিতেছে, এইটা আমি কখন বলার করতাম না। তো যাই হোক, তো ওই আর কি 5 পয়সা 10 পয়সা বা এই একটা বা পরে গিয়ে পরবর্তীতেও আবার যখন নাকি একটু রেট বেড়ে গেল, বোধ হয় 1 টাকা করে প্রিন্ট ছিল, আমি হয়তো ওখান থেকে সামান্য মানে খুব মার্জিনাল কিছু লাভ করে নিয়ে কোনো রকম আমার খরচটা উঠে ফিল্মের পয়সা বা প্রিন্টের পয়সা এইভাবে আর কি। এখন 70-এর ঘটনা, যেটা এখন 70-এ যে আমি ইয়েতে গেলাম, কক্সবাজারে গেলাম, যাওয়ার আগে আমার পাড়ারই একজন দুলাভাই ইঞ্জিনিয়ার, ওনার একটা 35 বেশ ভালো একটা ক্যামেরা, নামটা মনে নেই আমার, ওনার কাছ থেকে নিলাম। যাওয়ার আগের দিন রাত্রেবেলা আব্বা আটকাই দিলেন যে না, তুমি মানুষের ক্যামেরা নিয়ে যেতে পারবে না, ক্যামেরা নিয়ে তুমি কক্সবাজার যাবা, যদি হারায় আসো তুমি কি এটা পে ব্যাক করতে পারবা? তুমি খোকারটা নিয়ে যাও, মানে খোকারটা মানে বড় একটা আর কি। আমি বললাম যে ওইটার ফিল্ম কিনবো, এত দাম দিয়ে এই করবো ইত্যাদি, হ্যাঁ। আলটিমেটলি যাই হোক ওই ক্যামেরাটা না নিয়ে কক্সবাজারে গেলাম, এবং বিলিভ মি আমি 2 দিন ছিলাম, আই নেভার সি দ্য সানসেট, নেভার স দ্য সানসেট। আমি দেখলে খারাপ লাগবে উইদাউট ক্যামেরা, তো আমি দেখি। তো 71-এ তোমার যখন ইয়ে হয়ে যাবে 26শে মার্চ থেকে কিন্তু আমার ইয়ে আছে, মানে ডায়রি আছে আমাদের। 26শে মার্চে যখন নাকি বলতে গেলে শুরু হয়ে গেল, 25 মার্চ রাত্রে, 27শে মার্চ যখন পালাচ্ছি তখন ওই 120 আমার 3টা রিল কিনে ফেলছিলাম, যে কখন লাগে না লাগে। মানে অ্যাজ এ ফটোগ্রাফার আপনি ওই কনসিডারেশন আপনার ছিল যে আমি একটা বড় ঘটনার ভিতরে ঢুকতে যাচ্ছি,
আমার একটা লম্বা সময় এখন আমার এর ভিতর দিয়ে যেতে হবে, এবং আপনি নিশ্চয়ই যেহেতু আপনার পল্টন এরিয়ায় বাড়ি এবং আপনার এই সব উত্তাপ তো আপনি টের পাচ্ছিলেন, তো 70 Mentally ready আমি। আপনি মেন্টালি রেডি, এবং ওইটা আপনার একটা প্রিপারেশনের পার্ট যে আপনি 3 লোক ক্যামেরা নিয়ে বের হবে, আপনাকে ঢাকা ছাড়তে হচ্ছে, সো এটা আপনার একটা প্রি প্ল্যানিং ছিল অ্যাজ এ ফটোগ্রাফার। না, কিন্তু আমি বার হওয়াটা প্ল্যান ছিল। না, বারবার প্ল্যান ছিল, এটা একটা বড় মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে মুভমেন্ট স্টার্টেড অন 7th মার্চ, ঠিক আছে? তো 7ই মার্চে প্রচুর ছবি তুলেছে, ঠিক আছে? তাদের কাছে ছবি তোলার কি স্মৃতি, কিভাবে গেলেন, কি দেখলেন, কত দূর যেতে পেরেছিলেন মঞ্চে? একদম কাছে। আমি কিন্তু মানে আপনি তো তখন ক্লাস 10-এ পড়েন। আমি ক্লাস 10-এ পড়ি, হ্যাঁ, কিন্তু- এইরকম একটি বাচ্চার মতো লোক এত কাছে ক্যামেরা নিয়ে যাচ্ছে, বা অন্য ফটো জার্নালিস্টরা কিরকম আচরণ, এখন যেমন অন্যরা কে কি করলো আপনি কিছু বলা করেন না। এটা কিন্তু ইটস ইউর টার্গেট। হ্যাঁ, যেমন একটু আগে আমি একটু বুঝাচ্ছিলাম, ওই যে মিউজিকের কথা বলতেছিলাম না, যে এটা যে আমি সবচেয়ে মিউজিকে খারাপ ছাত্র হলো, আমি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই, আবার পরে আবার তো মেলা বলে একটা অ্যাড আর কি, তো এই অ্যাডের মধ্যে মানে আমার কিন্তু এই ফটোগ্রাফিটা এবং এটা একটা আরেকটার সঙ্গে রিলেটেড শিফট হয়ে গেছে, স্টিল, তারপরে মুভি মেকিং, হ্যাঁ, অডিও ভিডিও একসাথে, এই সবগুলি কিন্তু খুব রিলেটেড, কিন্তু এই জন্য একটা চিন্তা মনে হয়ে যায়। যেমন এই যে একতারায় যে এই টানটা, পরের ভাইব্রেশন, এটা কিন্তু সবসময় সেম হবে না। ওকে, তো এটা কিন্তু আমি কোনো মিউজিশিয়ান না, তো এটা কিন্তু আমি বাজাচ্ছি আমার হার্ট দিয়ে। ওকে, কিন্তু তুমি যখনই ইকুইপমেন্টে যাবা তখন ওটা ব্রেনে কাজ করবে, হার্টে না, তাই না? তো এই যে মানে তোমার হার্ট অ্যান্ড ব্রেনের যে ডিফারেন্সটা, এটা বুঝতে হবে। তো আমার হলো কি, আমি কয়েকবার মানে আমি ওই আমার ঢাকার বেস্ট গ্রুপ ছিল তখন, হুয়ান্নাসের বাবু, তারপরে সুমনা হক, হ্যাঁ, এগুলি কন্ট্যাক্ট করতেন হুদা ভাই, এখন এটিএনের কমার্শিয়াল হেড বোধহয়, হ্যাঁ। তো আমি সবসময় হাইয়েস্ট বাজেট দিয়ে কাজ করাই, সবসময়, এবং আমি ওই ছাড়া কাজ করি না। এবং আমি যে 150টা অ্যাড বানাইছি, বেসিক্যালি প্রত্যেকটা অ্যাডের মধ্যেই আমার এক্সপেরিমেন্ট, ফটোগ্রাফি, নাহলে সাউন্ডে, নাহলে কিছু, মানে এক্সপেরিমেন্ট। আমি যেহেতু অ্যাডটা হলো আমার কমপ্লিটলি নিজের মেকিং, নিজের জিনিস, সো ওইখানে আমি এখন ফিল্মে ওকে ধরো গুড্ডি, কিন্তু গুড্ডিতে কথা ছিল একরকম, কিন্তু শর্ট করে দিল জিনিসটা। সালাউদ্দিন যাকে দেখলো যে মানে পুরোটা আমার উপরে ছেড়ে দিল, কোনো আগে স্ক্রিপ্ট নাই, কিছু নাই, শুটিং ব্যাকগ্রাউন্ড না, কিচ্ছু না, সবন আজকে হলো এই মানে এই সিকোয়েন্স, ওকে চলে। সো আমি টোটাল প্ল্যানিং আমার মাথায়, টোটাল শর্ট ব্রেকডাউন আমার মাথায়, ক্যামেরাটা হাতে, হ্যাঁ, এবং আমি মুভ করে যাচ্ছি, আর্টিস্টের মতো ডায়লগ দিয়ে যাচ্ছে, আমি আমার মতো মুভ করে যাচ্ছি ম্যাক্সিমাম টাইম, হ্যাঁ। এবং মানে গুড্ডি হলো তোমার মানে প্রচন্ড রকম ভাবে একটা ফিল্ম, এক্সপেরিমেন্টাল ফিল্ম। 1 নম্বর হলো যে তোমার জানি বলে 10 রকমের ম্যাটেরিয়াল, কিন্তু আমার কোয়ালিটি এক, বুঝছো? তারপরে লাইটের সাপোর্ট নাই, ফিল্মের সাপোর্ট নাই, কোনো কিছু সাপোর্ট নাই, হ্যাঁ, ম্যাক্সিমাম ওয়ান টেক ওকে, হ্যাঁ, এবং ডিফিকাল্ট মুভমেন্টস, হ্যাঁ, যেটা বলা যায়। তো যাক, ওটা দিয়ে চলে গেলাম। সো আমার মানে এই ওনারা ফেল করছে, মানে আজকে করবো, কালকে করবো, এই করতে করতে আমার রোজে চলে আসছে। আমার পার্টি তখন আমি 1 লাখ করে নিতাম একটা, হ্যাঁ, এটা হলো 93 কথা বলতেছি। বললাম কি, তোমার ওনাদের মানা করে দিলাম যে থাক, আপনারা ধরেন না, কারণ আমার পার্টি ছুটে যাবে।
আমি তো আর সুরকার না, কিন্তু ব্যাপারগুলি জানি। তো আমি লীলাবলীর শ্যুটটা নিলাম, কারণ মানে যে কোনো রকম মানে এই ধরনের গণসঙ্গীত বলো না কি বলে লোকসঙ্গীত যদি হয় তার কপিরাইট নেই, তো সেটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো। তো আমি লীলাবলীর শ্যুটটা নিয়ে গানটা লিখেছি, লিখে আমার ওয়াইফকে আর মেয়েরে বললাম যে একটু গাওয়া তো শ্যুটটা উঠে, ওরা ক্যাসেটের মধ্যে রাতটা পড়লো। ওকে, তারপরে আনিসুর রহমান তরুণকে পড়লো, ও হলো সেকেন্ড ক্যাটাগরি বিটিভি। হ্যাঁ, তোরা তুমি আরো কিছু করতে, তো ও তো খুশি হয়ে গেছে যে ওকে একটা ইমেল দিচ্ছি। বস আমার দিয়ে করাবেন? আমি বললাম হ্যাঁ, কারণ আমার উপায় নেই, আমার কাল পরশু রেকর্ড করতে হবে। কোনো বস হয়ে যাবে। আমি বললাম একটু ভাই শোনেন তো, আমি মানে ক্যাসেটটা শোনাচ্ছি। তো ক্যাসেটটা প্লে করে শোনাইলাম। বস আপনি তো করেই ফেলছেন, আমি কি করবো? আমি বললাম না, এটা তো প্রফেশনাল না, প্রফেশনালি রেকর্ড করতে হবে। সো কালকে একটা স্টুডিও বুক দাও, তো দিল, আমার ফটো নিয়েছিল। আমি কিন্তু আমার ফার্স্ট রিকোয়ারমেন্টটা হলো আমার একতারাটা লাগবে শুরুতে, টুং টু টুং টু টুং, এটা একজাক্টলি একতারা, এটা মিউজিক বক্সে উঠেলে হবে না। ঠিক, তো একটা দেখো আমার ইয়ের মধ্যে আছে ইউটিউবে, এই তোমরা মনে রেখো তো, যাওয়ার আগে আমার ইউটিউবের ঠিকানা আমার ভিজিটিং কার্ড নিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ওর মধ্যে আমার 120টার মতো আপলোড পাবা, এই অ্যাডটা দেখি সব। তো ওই শুরুটাই কিন্তু একতারা। হ্যাঁ, এখানেও আমার হঠাৎ করে আমরা জিজ্ঞেস করছি কানে দিয়ে, আমি বললাম সামিনা আক্তার রুনা বলে একটা মেয়ে ছিল, অথবা সুমনা হক, আমি যে কোনো একজনে যাবে। ও রাত্রে আবার ফোন করছে, ভাই নতুন একটা মেয়েকে ব্রেক দেবেন। আমি আমার আপত্তি নাই, কিন্তু গলা যদি ভালো না হয় তুলতে আমি ধরা খাবো। কয় না, যদি আপনার পছন্দ না হয় পরের দিনে রেকর্ডিং এর খরচ আমার। আমি দেন না, একদিন আমার নষ্ট করতে অসুবিধা নেই। তো গেলাম স্টুডিওতে, যাওয়ার সময় মেয়েদের নিয়ে গেলাম, যদি সাপোর্টিং ভয়েস দিতে হয়। তো দেখলাম যে একটা মেয়ে কাঁধে একটা কাপড়ের একটা ব্যাগ নিয়ে মোড়ার মধ্যে বাইরে বসে আছে, চুলের মধ্যে। তো ভিতরে চলে গেলাম, যে তোমরা বললাম ভাই আমার একতলা আসছে, বলে ভাই একটা পরে লাগাতে, মানে আজকে আনতে পারি। বললাম আচ্ছা ঠিক আছে, আর্টিস্ট করি। আসছে, তো কোথায়? কয়েক না আপনি আসেন না, দিতে বাইরে বসে আছে। আরে তাড়াতাড়ি আনলো, তারপরে গাইলো, মানে একটা গলা একটা শুনে দিকে, আরে ফাটাফাটি গলা। বলছেন যে আপনাদের যে এক্সপেরিমেন্টের যে জায়গাগুলো, আপনি যখন হচ্ছে যে 71 যখন ওই যে 7ই মার্চ যখন আইসা আপনি ওখানে গেলেন, সেই ধরনের যে না ওইখানে আগে এই সমস্ত জায়গায় এক্সপেরিমেন্ট না। হ্যাঁ, আপনার ওই টেন্ডেন্সি তো ছিল সবসময় হচ্ছে যে আগে বাড়ানো, নতুন কিছু। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি যখন ওই 7ই মার্চের ছবি তুলতে গেছেন, তখন হচ্ছে গিয়া এই শহরে তাবর বড় ফটোগ্রাফাররা তখন স্টাবলিশ, রশিদ তালুকদার থেকে শুরু করে সবাই হচ্ছে স্টাবলিশ ফটোগ্রাফার। তো ওই যে ভিড় এবং এই অঞ্চলের তো ফটোগ্রাফাররা ফটো জার্নালিস্টদের বেসিক্যালি, মানে ফটোগ্রাফার তো অনেক পরের টার্মস। তবে জার্নালিস্টদের মধ্যে তো তখন খুবই অসম্ভব পরিমাণে ইয়ে ছিল যে কাকে স্পেস দিব না, ওদের একটা হচ্ছে কি ধারণা ছিল, বিশেষ করে প্রিন্ট মিডিয়ার যে ফটোগ্রাফাররা, ফটো জার্নালিস্টরা, সেইখানে ধরনের স্পেস পাওয়াটাও একটা খুব দুর্দান্ত বিষয় ছিল। আপনি ওই ছবিগুলোর সময় খুলছেন, সেই জায়গা নিয়ে একটু বলেন যে আপনি 7ই মার্চে হচ্ছে গিয়া ওকে আবার ওখানে ব্যাক করি। বঙ্গবন্ধুর ছবি কিভাবে আমার সামহাউ মানে যে জিনিসটা আমার দরকার আমি সেটা করেছিলাম। ওকে, লুকায়া হোক, পায়ের ফাঁক দিয়ে গিয়ে হোক, এটা কিন্তু তোমার যদি মানে ধরো আমার এই যে এই হাত আমি ধরতে পারি, নাড়তে পারি না, ওকে, কিন্তু তুমি আমার হাতে এখন ক্যামেরা ধরায় দাও, দেখবো সব চলে গেছে। তো এই যে ভিতরে যে তোমার আর্টটা, এইটা থাকলে আর কোনো কিছু ম্যাটার করে। হ্যাঁ, তোমার তুমি কারে কি বললা না বললা ওটা ম্যাটার করে, তুমি কোথায় কিভাবে ইন করলা ম্যাটার করে। তোমার গোলাম মাওলা ভাইয়ের নাম শুনছো?
মাওলানা ভাই ছিল সিনিয়রদের মধ্যে একজন। ধরো স্টেডিয়ামে লোহার গেট ছিল, তো লোহার গেট বেয়ে মাওলানা ভাই উঠছে, পাশে আমি উঠছি। এটা সম্ভবত হয়তো 3রা মাস বাসের লাইন। তো মাওলানা ভাই ছবি তুলতেছে 120 ক্যামেরায়, উপরে উঠছে, তারপরে আমার ক্যামেরা হ্যাঁ মানে এমনি তুলতেছে ছবি। হ্যাঁ, আর আমি 35 এই সকল কি 35 দিয়ে ছবি তুললো। এটা এগুলো বড় করা যায় না, এনলার্জ করা যায় না, কিচ্ছু যায় না, এটা যায় না। কত বড় চান যায় না কেন? তো আমি হ্যাপি যে ওনারা সবাই 35 আসতে বাধ্য হয়েছে। তো এটা কিন্তু তোমার টার্গেটটা কি? আমার কিন্তু ওই 71-এই আমি বলো আমার একটা কথা হচ্ছে, আপনার তো ছবি পাড়া মহল্লায় তুলতেন বা ধরেন একটা আগ্রহ, কিন্তু এই রাজনৈতিক ছবি তোলার আগ্রহটা কেন আপনার? রাজনীতি তো আমার পাড়ায়, সেটাই কেন আসলো? রাজনীতি তো আমার পাড়ায়। আমি তো পল্টনের ছেলে, পল্টনের জন্ম, পল্টনে বড় হয়েছে। তো আরো অনেকেই ছিল, কিন্তু আপনার মধ্যে স্পৃহাটা কেন আসলো? এটা তো মানুষের মোটিভেশন থাকে। মানে আপনার এই রাজনৈতিক ছবি তোলার পেছনে আপনার রাজনৈতিক সচেতনতা কতটুকু ছিল? আপনি পলিটিক্যালি কনসাস নিশ্চয়ই ছিলেন, না রাজনৈতিক ছবি কেন তুলতে আগ্রহী হলেন? দেশ, আমি মনে হয় আমার ছোটবেলা থেকে দেশকে খুব ভালোবাসি। আমি আজ পর্যন্ত যা করছি আমার দেশের জন্য, আমি নিজের জন্য একটা কিছু করি। হ্যাঁ, আমি যদি নিজের জন্য করতাম তাহলে ঢাকায় আজকে আমার 10টা বাড়ি। আমি বলছি সকালে আমি আসলে এক্স্যাক্টলি আমি এই কথাটাই মানে জানতে চাই। আমার টার্গেট ছিল দেশ, মানে দেশপ্রেমের কারণেই আপনার এই এমন আমি বলি 71-এই গল্পে আবার ফিরে যাই। না, আমি একটু করে 7 মার্চের ছবি তুলে তারপরে আনুমানিক কতগুলো ছবি তুলেছিলেন, কটা রোল তুলেছিলেন মনে আছে? মিনিমাম একটা রিল, মিনিমাম একটা 30 রিল তুলে কি ওই দিনই প্রসেস করেছিলেন? ওই দিনই কি প্রসেস করেছিলেন বা ছবিগুলো কি করেছিলেন? কোনো মানে জাস্ট আপনি তুলে রেখে দিলেন না কোথাও ব্যবহার করেছিলেন? তখন মনে হয় ব্যবহারের ব্যাপারটা আসে নাই, তখন ব্যবহারের ব্যাপারটা আসে নাই। ব্যবহারটা আবার শুরু হলো ইয়ের পর। সামথিং হ্যাপেন্ড ইন ইওর ক্যামেরা, এটা বন্ধ হয়ে গেল। আমার ব্যবহারটা আসছে স্বাধীনতা যুদ্ধের ছবি দিয়ে। আমি ছবি নিয়ে পত্রিকায় যাওয়া আরম্ভ করলাম। যে পেপারে দেওয়াটাই একটা বিরাট ব্যাপার মনে করতাম, যে এই যে বড় বড় এই যে আমাকে ধাক্কায় সরাই দেওয়ার চেষ্টা করে, তো এরা তো ওই পেপারে কাজ করে। সো আমার আমি বুঝলাম যে মেইন কাজটা হলো পেপারে দেওয়া, সো আমার ছবি পেপারে দিতে হবে। তো আমি পেপারগুলিতে যাওয়া আরম্ভ করলাম, এবং সবচেয়ে মজার কথা হলো যে মুক্তিযুদ্ধের ছবি তো আর কার কাছে নাই। তো যে পেপারে গেলাম তারা লুকে নিল, এবং তাদের কাছে একটাই কথা বললাম যে আমার পয়সা লাগবে না, হ্যাঁ আমার নামটা থাকতে হবে ফটোশপ। সো ফটোশপ সবন ফেমাস হয়ে গেল ফটোগ্রাফার হিসাবে। এখন আমার পাশাপাশি আমার ফটোগ্রাফি টিকায় রাখার জন্য আমি ওই যে কমার্শিয়ালি যেটা শুরু করেছিলাম, যে 4 আনা একটা ছবিতে লাভ আর কি, বা আরো কম, সেটাই দাঁড়াই গেল যে আমি এক রিল ছবি তুলতে 500 টাকা নিই স্বাধীনতার পরে। অনেক টাকা, যেমন অন্য যারা আমাকে মানে মানে জায়গা দিতে চাইতো না, তারা 100 টাকা নিত এক রিল ছবি তুলতে, আমি 500 টাকা নিতাম। আচ্ছা শোন ভাই, আমি খুব স্পেসিফিক্যালি যাই যে আপনি তো ওয়ার ফটোগ্রাফার, আমি আপনার লেখা কার্ডে আছে, কিভাবে আপনি ওয়ার ফটোগ্রাফারে কনভার্ট করেন? আপনি যদি বলেন, ব্যাখ্যা করেন যে আপনি তো ছিলেন পাড়ায় তুলতেন বা বন্ধুদের ছবি তুলতেন, সেখান থেকে একজন ওয়ার ফটোগ্রাফারের জন্ম কিভাবে হলো, এই কাহিনীটা আমাদের বলেন।
যেভাবে ধরো কি বলে নামটা ভুলে গেলাম, মানস সরোবর থেকে গঙ্গা, তারপরে পদ্মা, তাই না? ছোট একটা দৃষ্টি গড়াইতে গড়াইতে অটোমেটিক কিন্তু হয়ে যায়। সে গড়ানোটা শুরু হলো কিভাবে? তো গড়ানোটা কিন্তু শুরু হলো পাড়ায়, ঠিক আছে? পাড়ায় তোমার